জি24 ঘন্টায় বাংলায় 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আরজি কর কাণ্ডের তদন্ত এখনো পর্যন্ত কোন জায়গায় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নতুন নতুন তথ্য সামনে আসছে আর বাড়ছে রাজনৈতিক তরজা, সেই সঙ্গে ধোঁয়াশা। কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের এখনো চলছে এবং আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা, এবং একই সঙ্গে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, পেন ডাউনের ডাক দিয়েছেন রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের। এই নিয়ে আলোচনা এখনো পর্যন্ত চলছে। আর মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে উঠল ধমকির অভিযোগ, আর তার জেরে হাসপাতালে অশান্তি। বিস্ফোরক অভিযোগ তুলছেন সেখানে জুনিয়র ডাক্তাররা। এই অভিযোগ শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ তা নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তাররা অভিযোগ তুলছেন। তাদেরকে এই কর্মবিরতি তুলতে চাপ দেয়া হচ্ছে। তৃণমূল ঘনিষ্ঠ সিনিয়র ডাক্তারদের একাংশ তারা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। গত 28 তারিখ জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। কিন্তু বিরোধী দল ও চিকিৎসক মহলের একাংশ সহ জুনিয়র ডাক্তারদেরও মত ছিল এটা কোনো আর্জি নয়, হুঁশিয়ারি। এই আন্দোলনে 20 দিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি, মুখ খোলেননি। আজকে তিনি আন্দোলনকারীদেরকে থ্রেট করছেন, বলছেন যে যেসব ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারে। তাই কর্মবিরতি উঠছে তো নাই, আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। আগেই পুলিশ কমিশনের পদত্যাগ সহ 5 দফা দাবি সামনে এনেছিল জুনিয়র ডাক্তারদের ফোরাম। এবার লালবাজার অভিযানের ডাক। 2রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। 3রা সেপ্টেম্বর সব হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে পেন ডাউনের ভাবনা চিন্তা চলছে। 4ঠা সেপ্টেম্বর জনমত আদায়ের লক্ষ্যে বড়সড় কর্মসূচির ভাবনা রয়েছে। মেদিনীপুর, উত্তরবঙ্গ মেডিকেল সহ বেশ কিছু কলেজের দিকে নজর আলাদাভাবে দেওয়া হচ্ছে, কারণ মেডিকেল কলেজগুলিতে আন্দোলনকারীদের হুমকির অভিযোগ উঠেছে। জুনিয়র ডাক্তার সংগঠনের তরফে ওই হাসপাতালগুলিতে প্রতিনিধি পাঠানোর ভাবনা চিন্তা চলছে। প্রয়োজনে অভিযোগ সাধারণ মানুষের দরবারে নিয়ে যাওয়ারও ভাবনা জুনিয়র ডাক্তারদের। উত্তরবঙ্গ মেডিকেল, মেদিনীপুর মেডিকেল কলেজ সহ একাধিক কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে অশান্তি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপালকে ঘেরাও করা হয়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বহিষ্কারের দাবি তোলেন তারা। আমরা যারা প্রতিবাদী বা এখানে কথা বলতে এসেছি তারা কেউই কিন্তু ইমিউন নয়। আমরা নিজেরা জানি না যে আমরা এই কথাগুলো বলার পর বাইরে গেলে আমাদের রেজিস্ট্রেশন থাকবে কি না বা আমাদের সাথে কি হবে। এটা আমরা কলেজ অথরিটিকে জানিয়েছি, কিন্তু এটা সত্যিকারের সবার কাছে লাইফ থ্রেট আছে। শুধু লাইফ থ্রেট নয়, সবার কাছে প্রফেশনাল একটা ডেথেরও একটা ভয় থাকছে যে আমাদের রেজিস্ট্রেশনও হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ এরা এতটাই পাওয়ারফুল। মুস্তাফিজুর রহমান এবং তাদের দলবল, যাদের নাম আমরা চিঠিতে পড়লাম, তারা এসে মেডিসিন ডিপার্টমেন্টের রুমে এসে আমাদেরকে, আমার কো-পিজিটি অনিক দাস, আমার সিনিয়র 3rd ইয়ার পিজিটি সৌভিক মণ্ডল এবং আমার জুনিয়র সৌরদীপ দেবকে ওপেন থ্রেট দেয় যে এরকমভাবে করা যাবে না, এদের থ্রেট কালচার এগেস্টে কথা বলা যাবে না। যদি বলা হয় তাহলে মেদিনীপুরে একটা পিজিটি কমে যাবে। এই একই অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও। যে স্টুডেন্টরা আমাদের সাথে প্রথম থেকেই আছে, তারা বিভিন্ন জায়গায় থ্রেট খাচ্ছে, পাস করিয়ে দেওয়ার, ফেল করিয়ে দেওয়ার। তা সত্ত্বেও কিন্তু বিবেকবান স্টুডেন্ট তারা এই আন্দোলনটাতে আসছে এবং এই আন্দোলনকে আরো জোরদার করে তুলছে। আমরা চাই যে যারা এরকম থ্রেট দিচ্ছে, যারা এইসবের সাথে জড়িত, তাদেরকে বেছে বেছে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা হোক। এরকম একাধিক মেডিকেল কলেজে প্রায় একই রকম অভিযোগ। এর প্রতিবাদেই সার্বিকভাবে আন্দোলন জোরদার করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। যে জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন কলেজে, সেই সমস্তগুলোকে আমরা দেখব এবং দেখে যত দ্রুত সম্ভব সেই বিষয়ে সিদ্ধান্তে আসা যায় সেই বিষয়ে আমরা আসব। স্বাস্থ্য প্রশাসনের নানান বিষয় নিয়ে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা এবার তারা চাইছেন এককাট্টা হয়ে এর প্রতিবাদ করতে, পাশে সিনিয়ররাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
স্টুডিওতে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করি দিই। আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন, সিপিআই এর সৈকত গিরি রয়েছেন স্বাতী সেনাপতি বিজেপির, রয়েছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস, আমাদের সঙ্গে থাকবেন অর্ণব তালুকদার। আমি শুরুতে তন্ময়দার কাছে যে তন্ময়দা, এই ধরনের অভিযোগ, হুমকি দেওয়া, রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেব, লাইফ থ্রেট, কি এগুলো? এনারা ডাক্তার। প্রথম কথা হচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যিনি আছেন তিনি দ্ব্যর্থহীনভাবে প্রথম দিন থেকে বলে আসছেন যে আন্দোলনের সঙ্গে আছি, ডাক্তারি ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে তাদের পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রিপিটেডলি বলেছেন। সেদিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন তার অপব্যাখ্যা হওয়ার পর তিনি আবার একবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার ক্ল্যারিফিকেশনও দিয়েছেন যে তিনি কি বলতে চেয়েছেন। কখনোই আমরা বলছি না যে আমরা আন্দোলনরত ছাত্রছাত্রীদের থেকে দূরে আছি বা তাদের আন্দোলন সমর্থন করছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা আন্দোলন করছেন এর দুটো দিক আছে। আন্দোলনকারীদের যে দাবি, আমরা তো সেই দাবির সঙ্গে একটা ব্যাপারে একমত যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এইটা তো আমরাও বলছি, তারাও বলছেন এবং আপামর বাংলার সব মানুষই বলছেন, আমরা সেটা চাই। এখন তদন্ত করছে সিবিআই, তাহলে সিবিআই এর এই কথাগুলো আমরা শুনেছি। হ্যাঁ, এইটা একটা। আর দ্বিতীয় আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা আবেদন নিশ্চয় প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে যে আপনারা যেমনভাবে হোক কাজে ফিরুন। কারণ প্রশাসন আবেদন করছেন এবং তার কারণ চিকিৎসকরা ধমকি দিচ্ছেন। তার কারণটা হচ্ছে এটাও তো সত্য যে বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ মূলত গরিব যারা সাধারণ মানুষ, তারা কিন্তু চিকিৎসা নির্ভর করে, তাদের চিকিৎসা নির্ভর করে সরকারি হাসপাতালের উপর। আপনারা দিতে পারেন, সুতরাং অবশ্যই দিতে পারেন, কেউ তো বাঁচাতে হবে, অবশ্যই দিতে পারেন, দুটোই তো গুরুত্বপূর্ণ। তা বলে ধমকি দেওয়া যায় কি? না, ধমকি দেওয়া যায় না। আমার মনে হয় না কারা ধমকি দিয়েছে, কে দিয়েছে। মেডিকেল কলেজে আমি বুঝতে পেরেছি, আমি দেখলাম আপনাদের প্রতিবেদন, তো কারা ধমকি দিয়েছে, কি দিয়েছে, নিশ্চিতভাবে যদি আন্দোলনরত ছাত্রছাত্রীরা মনে করেন যেটা তারা মিডিয়াতে বলছেন সেই ব্যাপারে তারা প্রশাসনের নজরেও আনেন, বা আমরা তো এখানে আপনাদের তোমাদের মিডিয়াতে দেখছি, সেগুলো নিশ্চয়ই আমরাও প্রশাসনের সর্বোচ্চ স্তরের নজরে আনার চেষ্টা করব যে কারা দিচ্ছে এই ধমকি। যেখানে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, তারপরে তো আর কোনো কথা থাকার কথা নয়। আচ্ছা, আপনারা আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবে যারা আন্দোলনরত ডাক্তারদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে, কিন্তু তাদের সঙ্গে প্যারালালি ঠিক পাশাপাশি আমরা তাদের কাছে আবেদনও রাখছি যাতে একটা রোগীও মারা না যান। তাদের যে চিকিৎসা পরিষেবা সেটাও তো চালিয়ে রাখতে হবে। সেইটা যারা সিনিয়র ডাক্তার তারা দিনের পর দিন করে করে তারাও ক্লান্ত হয়ে পড়ছেন, সেইটা তারা কিভাবে করবেন আন্দোলনের পাশাপাশি সেই আবেদন থাকবে। না, দেখুন, প্রথমত যেটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস কিভাবে ডাক্তারদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারির বাক্য দিয়েছেন তার পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে একের পর এক হাসপাতাল, সেখানে যারা জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতি কিংবা প্রতিবাদ করছেন তাদের উপর তৃণমূলের গুন্ডারা তারা এবার থ্রেট থামারি শুরু করেছে। ইতিমধ্যে কিছু কিছু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা সামনে এসছে। দেখুন, এটা সরকারের একটা অ্যাটিটিউড। কি অ্যাটিটিউড? না, গোটা রাজ্য জুড়ে প্রথমে ডাক্তারবাবুরা যারা প্রতিবাদ করলেন তাদেরকে লালবাজার ডেকে পাঠালো, তারপর এলাকার পর এলাকায় তৃণমূলের ছোট বড় মাঝারি মস্তান নেতারা, ওই আপনার বাঁকুড়ার অরূপবাবু থেকে শুরু করে দিনহাটার উদয়নবাবুরা, তারা বিভিন্ন সব একদম মানে মধুর মধুর বাক্য ছুঁড়ে দিলেন। তারপরে আমরা কি দেখলাম না, গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কিংবা নার্সদের তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হলো। আজকের দিনে দাঁড়িয়ে এই যে বারবার বলা হচ্ছে না সুপ্রিম কোর্ট বলেছে, না বলেনি, সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ওপর কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আজকের হাইকোর্টের একটা রায়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন একটা সিভিল সোসাইটির মুভমেন্ট তার মিছিলের ক্ষেত্রেও সরকার আপত্তি করেছে। স্কুলের পড়ুয়ারা স্কুলের টাইমের পর প্রতিবাদ করতে যাবে, সেই স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে, ডিআই নোটিশ পাঠিয়েছে। একের পর এক ছাত্র যুব কর্মীদের তাদের লোকাল থানা থেকে ফোন করা হচ্ছে, যারা ইনফ্লুয়েন্সিয়ার, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া চালায় তাদের বারে বারে হেনস্থা করা হচ্ছে। তার মানে কি? সরকারের কাজ দাঁড়িয়েছে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দাও। নাগরিক আন্দোলনকে সরকার ভয় পাচ্ছে, কারণ এই নাগরিক আন্দোলনের উপর ভর করে, লাশের মৃতদেহের উপর ভর করে সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11 সালে ক্ষমতায় এসেছিল, আর আজকে সেই লাশকে গায়েব করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। সাথী,
আমি আমার শ্রদ্ধেয় তৃণমূল দাদার কথাগুলো শুনছিলাম, উনি সিনিয়র আমার থেকে, এবং শুনতে শুনতে আমার ভীষণ হাসি পাচ্ছিল, বিশ্বাস করুন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন গতকাল, আমি যদি এফআইআর করি, মানে এর থেকে বড় আইরানি হাস্যকর কিছু হতে পারে না। উনি কাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলছেন? জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। আর অভয়া কাণ্ডে আমরা কি দেখেছি? একটা ন্যূনতম এফআইআর যেটা নিয়ম মেনে করা দরকার, সেই এফআইআর করা হয়নি। সেই মুখ্যমন্ত্রী, যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীও, তিনি এফআইআর করার ভয় দেখাচ্ছেন। আর একটা বিষয় ভেবে দেখুন, দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আপনারা খোঁজ করুন। আর তারপরে দেখুন এই ধরনের ডেথ থ্রেট, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এরপর যদি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিছু ঘটে যায়, তাদের যদি অঙ্গহানি ঘটে, তাদের যদি মৃত্যু ঘটে, তার দায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? নেবেন না। তিনি এটাকেও অবশ্যই এটাকেও ছোট ঘটনা বলবেন, এগুলোকেও তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। আর উনি বলছিলেন না, উনি নাকি ডাক্তারদের, জুনিয়র ডাক্তার দাবির সঙ্গে একমত। জুনিয়র ডাক্তারদের আর্জি করে শুরু থেকে ওদের একটাই দাবি ছিল, সন্দীপকে সরাতে হবে। আজ পর্যন্ত কি সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম ভাবে সাসপেন্ড করা হয়েছে? না। সরানো হয়েছে? না। তাকে এক্সট্রা অর্ডিনারি পে লিভ, মানে সবেতন ছুটি তো দেওয়াই হয়েছে, এবং এক্সট্রা অর্ডিনারি লিভে তিনি আছেন। কিসের জন্য তিনি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে বলতে পারবেন? যদি এখানে স্বাস্থ্য অধিকর্তারা জড়িত না থাকে, পুরো স্বাস্থ্য সিস্টেমটা যদি জড়িত না থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি একটু আর 1 মিনিট সময় নেব। এই যে বারবার সন্দীপকে বদলি করে দেওয়ার পরেও তিনি চুটকিতে চলে আসতেন আর্জি করে, কিভাবে এটা সম্ভব হতে বলুন তো? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মুস্তাফিজুর এই মেদিনীপুরে কাণ্ড ঘটাচ্ছে। আসলে সন্দীপ ঘোষ কোনো একটা নাম নয়, এই রাজ্যে সমগ্র স্বাস্থ্য সিস্টেমটাই ভেঙে পড়েছে। প্রতিটি হাসপাতালে এরকম সন্দীপের মতো লোক আছে, যাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের যোগসাজশ আছে, এবং তারা বিভিন্ন রকম দুর্নীতি, অসৎমূলক কাজকর্ম করছে, এবং এইভাবে জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখিয়ে তাদের পরীক্ষায় পাশ করানোর জন্য টাকা নিয়ে বিভিন্ন রকম কাণ্ড চলছে। আচ্ছা, আমি আসবো। আমি অর্ণব তালুকদার, ডক্টর তালুকদার আমাদের সঙ্গে এসেছে, ডক্টর বিশ্বাসও রয়েছেন। আমি তাদের কাছে আসার আগে মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার, যারা পড়াশোনা করছেন, কি চলে সেখানে, এবং এটা আঁচ করতে অসুবিধে হবে না যে শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ নয়, অন্যান্য হাসপাতালেও কি এই ব্যবস্থা চলে? আমি তন্ময়দার কাছেও আসবো, কি বলছেন তার একবার শোনাবো। যখন থেকে আমরা এই কলেজে অ্যাডমিশন নিই, তারপর থেকে আমাদের ক্লাসের পর যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়। আর এই মুস্তাফিজুর রহমান মালিক আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র্যাগিং নেওয়া হয়। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়, কোনো এদের মুখের ভাষা ঠিক থাকে না। ছেলেদেরকে হ্যারাস করা হয়, প্রত্যেকটা ইউজি স্টুডেন্টসদেরকে হ্যারাস করা হয়। তাই প্রথম দিন থেকে আমাদেরকে এরকম হ্যারাসমেন্টের শিকার করে, এই হ্যারাসমেন্টটা সহ্য করতে করতে একদিন ওটা রেপ হয়ে দাঁড়ায়। কোনো অবধি এটা আর্জিকর হয়নি, কিন্তু এটা আর্জিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। আমার যে হোস্টেল আছে, যার নামে সব থেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান, এখানে আজ থেকে 3 বছর আগে সে পাস আউট হয়ে গেছে। এখন আমাদেরকে প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয়, আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয়, তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি, এক্ষুনি বের করে দিতে পারি। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না, তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো, তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা। এত বড় বড় থ্রেট দেওয়া হয়। নতুন ছেলে মেয়ে আসছে, তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা করে টাকা তোলা, প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা, তাদেরকে যুক্ত করা, তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া। বলা হয় সেকেন্ড ইয়ারে একটা পিজিটি কমে গেলে কিছু যায় আসবে না, এটা ওপেন বলা হয়। 2 নম্বর বলা হয় যে আমি হচ্ছে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং উলুবেড়িয়া মেডিকেল কলেজের টিএমসিবি ইউনিটের হেড, আমার কথায় সবাই উঠে বসে, আমি চাইলে দেখবে কি করবে, একটা ফোন করবে এমএসবিবি থেকে একটা চিঠি আসবে, তারপর দেখবে তোমার কি হয়। এইভাবে আমাকে থ্রেট দেওয়া হয়। ডক্টর বিশ্বাস, এই সব চলে হাসপাতালে? দেখুন, যদি চলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমাদের দলে জয়েন করুক, এইটা আগেও ঘটেছে। আমাদের যখন আমরা ছাত্র ছিলাম বিভিন্ন হোস্টেলে, তখন সিপিএম এর আমল, বিভিন্ন হোস্টেলে যে ভয় দেখানো হতো না, এটা ভুল কথা। আচ্ছা, মানে রোগ নতুন নয়, কিন্তু তৃণমূলের আমলে আমরা আশা করেছিলাম সেগুলো, তার থেকে মানুষ মুক্ত হবে, সেটা আর হয়নি। যা শুনতে পাচ্ছি, যা বামের আমলে হচ্ছিল এখনো তাই হচ্ছে, পরিবর্তন কিছু হয়নি। তবে একটা কথা দেখুন, একটু নিরপেক্ষভাবে যদি আমি পরিষ্কার কথা, প্রশাসনকে সমালোচনা অনেক বেশিভাবে করেছি, এখনো বিশ্বাস করি যে এভিডেন্স থেকে শুরু করে একজনের হাত আছে মার্ডারে। কিন্তু একটা কথা বলবো, আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট একটা অনুরোধ করেছে ডাক্তারদের আন্দোলন। এবার মুখ্যমন্ত্রীর কিন্তু ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে
অরাজনৈতিকভাবে যারা করছে তাদের সাথে কথা বলার সময় কিন্তু হয়ে গেছে। কারণ এর মধ্যে কিছু রাজনৈতিক ডাক্তার আছে, সকাল থেকে রাত তাদের কোনো কাজ নেই। লালবাজার অভিযান কি করতে? আমার বক্তব্য, লালবাজার অভিযান করে তো আমি ছাত্রী যার মৃত্যু হয়েছে, আমার যে আমাদের কলিগ, না সেখানে তারা দাবি করছে যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, মানে তাহলে আমার তো উই ওয়ান্ট জাস্টিস। ওখানে ৩-৪ জন ডাক্তার যাদেরকে আপনারাও দেখাচ্ছেন এখন ছবি, বিভিন্ন ছবিতে চলে আসছে, তারা রাজনীতি ছাড়া আর কিচ্ছু করে না। তারা ডাক্তারি কতটুকু করে আমার সন্দেহ আছে। কিন্তু আমার বক্তব্য, আমাদের এখন একটাই ফোকাস, সিবিআই কে চাপ দাও, আগে তাড়াতাড়ি এই মানে একটা হেস্তনেস্ত করো। আগে আমরা চাই অভয়ার মানে জাস্টিস, অভয়ার সব বিষয় যা যা আছে সুপ্রিম কোর্টের কাছে তাড়াতাড়ি পেশ করো। আমরা দোষীদের এই জায়গাটাই আমি বারবার বলছি, ডাক্তারদের রাজনীতির জায়গায় চলে যাওয়া উচিত। একদমই একদমই। আমি এই জায়গা থেকে ডক্টর তালুকদার, এত পলিটিসাইজ হয়ে গেছে হাসপাতালগুলো ডাক্তারদের মধ্যে, এত রাজনীতিকরণ। রাজনীতিকরণ বলতে আপনি যেটা বলছেন আসলে শাসকদের রাজনীতি, শাসক দলের তাদের যে ছাত্র রাজনীতি, তারা টিএমসিপি যারা করে। আমরা আগেও আমরা সিনিয়রদের থেকে শুনেছি যে এসএফআই যখন ছিল যা চলতো, এখনও পরিবর্তন কিছু হয়নি। ব্যাপারটা শুরু হয় একদম ফার্স্ট ইয়ারের ভর্তির দিন থেকেই। ভর্তি যখন হয় সেই সময় ইউনিয়ন ফিজের নাম করে হাজার হাজার টাকা তোলা হয়। তারপর সেই টাকা যায় কোথায়? সেই টাকা যায় ইউনিয়ন অর্থাৎ টিএমসিপি যারা নেতা তাদের পকেটে যায়। তারপর ছেলেমেয়েরা যখন হোস্টেলে আসে, কে হোস্টেল পাবে কে পাবে না, কে কোথায় থাকবে, সবটা ঠিক করে তারা। এবং তারা নিজেদেরকে তারা প্রচার করে যে তাদের সাথে না থাকলে হোস্টেলে থাকা যাবে না, তাদের সাথে না থাকলে কলেজে কোনো রকম সাহায্য পাওয়া যাবে না, এক ঘরে করে দেওয়া হবে, এরকম তারা বিভিন্ন রকম থ্রেট দেয়। প্রথম দিন থেকে ডে 1 থেকে থ্রেটটা শুরু হয়। এবং সেখানে তারা ইন্ট্রোর নামে র্যাগিং চালায়। এই ইন্ট্রোর নাম করে খুব মিষ্টি মিষ্টি কথা বলে শুরুতে তারা যে র্যাগিং করে, এবং সেখানে অত্যন্ত যে নোংরা সংস্কৃতি এবং তারা দেয় জুনিয়রদের। মানে এটা কি ওই মুন্না ভাই এমবিবিএস জনিত র্যাগিং, না এর থেকে আরো বেশি কিছু? এবং এখানেতে আমি বলছি, আপনি শেষ করতেন। এবং তার সাথে সেখানে যাতে তাদের দলদাস হয়ে থাকে, তারা যাতে নিজেদের মতো ভাবতে না পারে, তারা যা বলবে, দাদারা যা বলবে সেই কথায় ওঠে বসে, এই সব কিছু চলে। এবং তার সাথে যারা রয়েছে যে তারা মানে বিভিন্ন রকমের সেখানে মানে প্রলোভন দেওয়া হয় যে পড়াশোনা করার দরকার নেই, তুই আমাদের সাথে থাক, আমরা হচ্ছে পরীক্ষা কীভাবে পাস করতে দেখে নেবো। হ্যাঁ, পড়াশোনা না করে একদমই তাই। যে পরীক্ষার আগে প্রশ্নপত্র পাইয়ে দেওয়া থেকে শুরু করে টাকা দিলে পরীক্ষার্থে অনার্স পাইয়ে দেওয়া। এমনকি আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এও দেখেছি, আমাদের বিভিন্ন বন্ধুদের থেকে খবর পাই, আমরা দেখেছি যে সেখানেতে যে পরীক্ষা হলে গার্ডেরা, যারা পরীক্ষায় যারা গার্ড দিতে আসেন, তারা পর্যন্ত তারা সরাসরি সেখানেতেও গার্ড দিতে আসছে। আমি ডাক্তার তালুকদার, আমি আরও আসবো, আমি এই অবধি থামতে বলছি, কারণ আরজি করেনি এরকম অভিযোগ শুনেছি, কিন্তু এরকম প্রত্যেকটা হাসপাতালেই কম বেশি। এটা শুধুমাত্র আরজি কর একটা জায়গায়, মানে এই জিনিস করতে করতে একটা আরজি কর তৈরি হয়েছে। এই একই জিনিস আরো বিভিন্ন মেডিকেল কলেজে চলছে, বহু মেডিকেল কলেজে চলছে। মানে আমরা এখানেই শেষ নয়, ডাক্তার তালুকদার কাছ থেকে আমরা আরো জানবো, এখানে নিশ্চয়ই শেষ নয়, আরো রয়েছে। আমি আসবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এবং অবশ্যই তন্ময়দার কাছে আসবে। এবং সৈকত, শিকড় কিন্তু অনেক দূরে, অভ্যেস কিন্তু পুরনো, জবাব কিন্তু দিতে হবে সৈকত। ফিরছি বিরতির পর। তন্ময়দা, এর আগে ডক্টর তালুকদার যেসব অভিযোগ করছিল আমরা সিনেমায় দেখেছি, যাদবপুরের ইস্যু যখন হয়েছিল তখন দেখেছি, কিন্তু মেডিকেল কলেজগুলো যে এরকম হয়, এবং সবথেকে বড় কথা টাকা দিলেই পাস, এ তো অত্যন্ত বিপজ্জনক। আপনারা গরিব মানুষের চিকিৎসার কথা বলছেন, সেই টাকা দিয়ে পাস করা ডাক্তার তাদের চিকিৎসা করলে তাদের অবস্থা কি হবে? ঠিক, অনেকগুলো প্রশ্ন এসছে। আমার ভাতৃপ্রতিম অর্ণব বলেছেন, বোনটিও বলেছে। সৈকতকে দিয়ে শুরু করি। ও বলেছে স্কুলের ছেলেমেয়েরা যে প্রতিবাদ করছে তাতে নাকি আমরা বাধার সৃষ্টি করছি। প্রথম কথা, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল যে স্কুল আওয়ার্সে করা যাবে না, তার বাইরে কে কি করবে সেটা তাদের ব্যাপার। সঙ্গে একটা নোট দেবো, সেটা হচ্ছে আমরা একটু ইস্যুতে দেখি, আমার না সময় খুব কম। হ্যাঁ, এটা বলা প্রয়োজন, কারণ হচ্ছে এই আন্দোলনে স্কুলের যারা বাচ্চা, যারা এখনো রাজনীতি বোঝেনি, রাজনীতি করা প্রয়োজন, কিন্তু রাজনীতি যারা বোঝেনি তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে ক্লাস 5-6 এর বাচ্চাদেরকে। রাজনীতি কোথায়? রাজনীতি কোথায় পাচ্ছে? কোনো রাজনীতি হয়নি, রাজনীতি পাচ্ছে তাদের সঙ্গে ধর্ষণ হচ্ছে না, বাচ্চাদেরকে রাস্তায় নামাতে হবে। নেতাজি দ্বিতীয় কথা হচ্ছে
না আমি একটু মানে স্কুলের বাচ্চা বলি। ধর্ষণ হচ্ছে না দ্বিতীয় এই কথা রাজ্যে। হচ্ছে সৈকত বলছে নাগরিক আন্দোলন এবং তার লাশের উপর রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, দুটো বিষয় গুলিয়ে ফেলেছে। তাহলে কি নাগরিক আন্দোলন, আজকের যে নাগরিক আন্দোলন তারাও লাশের রাজনীতি করতে চাইছেন? সেটা সৈকত বলবে। আর বন্টি বললেন না ফোঁস করুন বলার প্রয়োজন আছে। প্রয়োজনটা এই জন্যে যে আমরা বিচার চাইছি, বাংলার মানুষ বিচার চাইছে। আমি একটা প্রশ্ন নির্দিষ্ট করেছি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এই পুরো ঘটনাটা বিচার থেকে সরে যাচ্ছে, বিচার থেকে সরে যাচ্ছে। এই অভিযোগ প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে উঠছে, আপনাদের বিরুদ্ধে উঠছে, বিজেপির বিরুদ্ধে, কার বিরুদ্ধে উঠছে? কার বিরুদ্ধে উঠছে? রাজনীতিকরণ করলে আমাদের ফোকাসটা সরে যাচ্ছে। রাজনীতি করছেন, বিজেপিও রাজনীতি করছেন, সবাই রাজনীতি করছেন। আপনারা চাই নাকি বিচার চাই? তাহলে ওনাদের আপনারা এই পদত্যাগ চাই, বিচার চাই, এর মধ্যে ডক্টর তালুকদার যেসব প্রশ্নগুলো তুলছেন আপনি সেগুলো বলুন। ডক্টর তালুকদার যেটা বলছে যে স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি হওয়া প্রয়োজন। আমি মনে করি যে ছাত্র রাজনীতি রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করে, দেশ আড়ালে তো র্যাগিং হওয়া উচিত নয়। একদমই তো। সেই র্যাগিং এর সঙ্গে শাসক দল আজকে যারা ছাত্র রাজনীতি করছে তারা শাসক দলের সঙ্গে বিরোধী দল তো আছে, তারা তো একটা সময় শাসক দল হবে। মানে শাসক দল হলে ছাত্র রাজনীতি। আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি, এই যে টাকা দিয়ে পাশ করানো, এই তো আরজি করে অভিযোগ উঠেছে, সন্দীপ ঘোষ সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ উঠেছে, পাশ করানো সব জায়গায় হচ্ছে অত্যন্ত ঘৃণ্য নোংরা ঘটনা। যদি এটা হয়ে থাকে, যদি আপনারা জানতেন না, না অবভিয়াসলি না, এটা কি জেনে করছে? মানে আমরা বলে দিয়েছি প্রশাসনের পক্ষ থেকে তোমরা টাকা নিয়ে পাস করাও, এটা হতে পারে, এটা হতে পারে। কোথায় কে করেছে তার জন্য আরেকটা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, সন্দীপ ঘোষ এবং তার টিম নাকি এটা করেছে। সেই চক্রান্ত ফাঁস হোক। আমরা তো বলছি যারা যারা দোষী তাদের শাস্তি হোক। ডক্টর বিশ্বাস, আপনি আপনার কানে গেছে, আপনার কানে কখনো গেছে টাকা দিয়ে পাস করানো হয়, ফেল করিয়ে দেওয়া হয়, রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দেওয়া হয়, এরকম আপনার কানে এসেছে কখনো? না, দেখুন একটা কথা হচ্ছে, বাম আমলের যেটা বিষয় ছিল র্যাগিংটা অন্যরকম হতো, যাতে আমাদের মার্কস এঞ্জেলস তৈরি হয়ে পড়ে নাও, আমাদের দলে এসো। কিন্তু এই ঘটনা ঘটেনি। তবে কিছু অধ্যাপক তারা কিন্তু পরীক্ষার সময় মহিলাদের গায়ে হাতও দিত ভালো করে বোঝানোর জন্য, মারা গেছেন তারা। কিন্তু এটা তারা অনেক সময় টাকাও নিয়েছে, সে কমপ্লেন এসছে। কিন্তু বিষয়টা এত সামগ্রিকভাবে হয়নি, সেটা কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই। এখন যা শুনছি তার তুলনায় কিছুই ছিল না। আমি আসবো, আমার একটা বিরতির সময় গেছে, আমি আবারও আসবো। আমি ডক্টর তালুকদারের কাছ থেকে আরও কি চলে সেই সমস্ত অভিযোগ শুনবো। একটা বিরতির ফিরে আসছি, সঙ্গে থাকুন। সরাসরি আমি সৈকতের কাছে বড় সৈকত, আজকে আরজিকর কাণ্ডে বামেরা একেবারে সামনে থেকে রাজনৈতিকভাবেই হোক তারা প্রতিবাদের সুর চড়াচ্ছেন, অথচ হাসপাতালে যেসব ঘুঘুর বাসা, যেসব কীর্তিকলাপ আমরা ডক্টর বিশ্বাস এবং ডক্টর তালুকদারের কাছ থেকে শুনছি, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে শুনছি, এবং ডক্টর বিশ্বাসের মতো যারা সিনিয়র তারা বলছেন এই রোগ আজকের নয়। ফলে দায়টা একা শুধু তৃণমূল ঘাড়ে দিয়ে দিলে তো হবে না। একদম, আমি উইথ রেসপেক্ট অরিন্দমদার যা সমালোচনা বাম আমলের সেটাকে অ্যাকসেপ্ট করেই বলছি। অরিন্দমদা নিজেই বললেন বাম আমলে যা কিছু ঘটেছিল সেটা এই আমলের থেকে তুলনায় একদমই নগণ্য। আমি তুলনামূলক আলোচনা বা একদমই নগণ্য নয়, সেটা কিছুই না। অরিন্দমদা আপনি চালাতে পারেন একটু আগে, অরিন্দমদা নিজেই বলেছেন। অরিন্দমদা বলেছেন যা ছিল এখন তৃণমূল আরো না, এটাই বলছেন, কিছুই না। আমি একদম কোড করে আপনি চালাতে পারেন আপনার আগের আলোচনা পার্টটা, একদম শেষ করেছেন এটা বলে। আমি ছোট রিঅ্যাকশন নিই। ডক্টর বিশ্বাস কিছুই না বলা যায় কি? উনি বলেছেন স্টেটমেন্টটা। ডক্টর বিশ্বাস না, যেটা পরিষ্কার কথা, এখন যা সামগ্রিকভাবে শুনছি বাম আমলে তার চেয়ে অনেক কম ছিল, এটাই বলেছি। তার থেকে কম আর নগণ্য কিছুই না, আমাদের পার্থক্য আছে। তর্কে যাব না, খুব স্পেসিফিক দুটো পয়েন্ট দেখুন। আমি এই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বা যা অভিযোগ হচ্ছে বা উই ওয়ান্ট আরজিকর মুভমেন্টটাকে ডাইলুট করব না এই কথা বলে যে উত্তরপ্রদেশের কোন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় না, কিংবা আমি এই কথা বলবো না যে আপনারা আমাদের বিরুদ্ধে এত অভিযোগ করছেন কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে 1975 সালের পর কোনো ইউনিয়ন কোনোদিন এসব পাইনি। আরজিকর এনআরএসে 2003 সালের পর আমরা হেরে গেছি।
তথাকথিত তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদ লাল পতাকাধারী ডিএসওর হাত ধরে ক্ষমতা দখল করেছিল। আমি এসব আলোচনার মধ্যে যাবো না, আমি পয়েন্টে যেতে চাই। লাশের রাজনীতি আমরা করি না তন্ময়দা, যদি করতাম তাহলে ওই দিন লাশ আটকে ওখানে মুভমেন্ট করতাম। আমরা চেয়েছিলাম জাস্টিস পোস্টমর্টম হোক, তার জন্য মীনাক্ষী মুখার্জি বডিটা যেতে দিয়েছিল, না হলে আপনারা নিয়ে যেতে পারতেন না। এক, দুই, বাম আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একজন ডাক্তার সূর্যকান্ত মিশ্র। কোনো একজন এলএলবি, ভুয়ো এলএলবি বা ডক্টরেট পাস করা মুখ্যমন্ত্রী তার পকেটে সবসময় 11 সালের পর ক্ষমতার পর থেকে স্বাস্থ্য দপ্তর পকেটে নিয়ে ঘুরতেন না। আমরা বাম আমলে ছাত্র আন্দোলনের মধ্য থেকেই স্টুডেন্ট হেলথ হোম, পিআরসিতে 50 টাকা ডায়ালিসিস এখনো চালু রাখতে পারি। আর তৃণমূল ছাত্র পরিষদ আপনি যখন আলোচনা করছেন, গোটা রাজ্যের কলেজের গেটের সামনে বলছে ধর্ষকদের ফাঁসি চাই, এই দাবিতে ধর্ণা। আরে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, সাজা ঘোষণায় তো কনস্টিটিউশনে রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের কাজ কি? এক, মমতাকে চেয়ারে রাখতে শিক্ষিত ছেলে মেয়েদের ওই চোর চিটিংবাজদের মাঝখানে দাঁড় করাও, অথবা কলেজ গেটে ভর্তির সময় তোলা তোলো। যে দল অ্যাডমিশনের টাকা তোলে সেই দলের ভবিষ্যৎ যা হওয়া তাই হচ্ছে। সবটা কিন্তু 11 সালে মমতার হাত ধরা সব ছাত্র সংগঠন জানতো, এখন তারা পাল্টি মারছে। আমাদের বক্তব্য, রাজনীতিটাকে সঠিক জায়গায় আনতে হবে। আরজি করের ঘটনায় স্পেসিফিক দুটো প্রশ্ন। এক, স্বাস্থ্য মাফিয়া, এই যে হেলথ সেন্টারের সিন্ডিকেট, জাল ওষুধের অভিযোগ এসছে, এই যে বর্জ্য পদার্থ গার্বেজ কেলেঙ্কারি অভিযোগ এসছে, পার্কিং লটের কেলেঙ্কারি এসছে, টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এসছে। এর সুরা হবে কি হবে না? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বাদ দিন, সরকারের কাছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবকিছু দুর্নীতির মাথায় কেন তার দিকে অভিযোগের তীর যায়। তাই আমাদের বক্তব্য যে এই সরকার যখন জবাবদিহি করতে পারছে না, উত্তর দিতে পারছে না, প্রতিবাদ আন্দোলন স্তব্ধ করছে, এই সরকারের নৈতিক দায় নেই। বলবো সৈকতের এতে প্রথম কথা হচ্ছে, অন ক্যামেরা সৈকত বলেছে মুখ্যমন্ত্রীর এলএলবি ডিগ্রি ভুয়ো, এটা আইনি চ্যালেঞ্জ হতে পারে এক। আর দ্বিতীয় কথা, অনেক সততার কথা বলেছে। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার রেকমেন্ডেশনে একজন 598 বা এরকম কিছু র্যাঙ্ক করা ছাত্রীকে উত্তরবঙ্গে, শিলিগুড়ির নামটা ভুলে গেছি, তাকে কম্পিউটার সায়েন্সে সিট বাড়িয়ে একটা জায়গায় ভর্তি করা হয়েছিল একদম ডাইরেক্ট জ্যোতি বসুর নির্দেশে। সুতরাং এই সততার চেহারা, সততার চেহারা, সততার চেহারা বামপন্থী যারা ছিল তাদের না বলাটাই ভালো। কারণ এইভাবে আরো হাজার উদাহরণ আমি দিতে পারি। আমি একটা উদাহরণ দিলাম ব্যক্তিগত স্তরে, দিলাম ব্যক্তিগত স্তরে, বাকি আরো উদাহরণ দিতে পারি কোথায় কোথায় ছিল। এখন আমরা, আমি ক্ষমতায় আপনি এলএলবি কথা বললেন, একবার ডক্টরেটের কথা বলুন। কোন ইউনিভার্সিটি? একটার পর একটা চেঞ্জ করতে হবে না, কিন্তু এলএলবি নিয়ে চ্যালেঞ্জ করে বিরোধীদের কৈফিয়ত দেওয়া সময় নয়, এটা সময় দিতে পারবে তো। আমরা কৈফিয়ত দেব না, কৈফিয়ত দেবে সরকার। কৈফিয়ত সরকার দেবে, সরকার কৈফিয়ত দিচ্ছে না, সেটা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী রাখবে কি রাখবে না সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবে। আর তুমি স্বাস্থ্য ব্যবস্থা করে বলছো এখন হসপিটালে কুকুর ঘুরে বেড়াতো, এখন প্রত্যেকটা হসপিটালে বিনি পয়সায় যে চিকিৎসা, বিনি পয়সায় ওষুধ পাওয়া যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর করেছে। কটা মেডিকেল কলেজ, কটা মেডিকেল কলেজ ছিল, আজকে 33টা মেডিকেল কলেজ, বাংলায় 8টা মেডিকেল কলেজ, 33টা মেডিকেল কলেজ হয়েছে। সঠিক না, দেখুন কিছুদিন আগে যখন আরজি করে হামলা হলো, মানে আরজি কর কাণ্ডের পরে ওখানকার নার্সরা, একটাই নার্স ডাক্তার একটাই কথা বলেছিলেন, নো সেফটি নো ডিউটি। এই যে সেফটির প্রসঙ্গ যখন আসে, এনারাও বারবার বলছেন যে হামলার ঘটনা পরের দিনই যে নো সেফটি নো ডিউটি। তো এই যে সেফটি, মানে রাজ্য জুড়ে যে হাসপাতালগুলো, মানে আমরা বোধহয় এই বিষয়টাও একটুখানি আমাদের আলোকপাত করা দরকার আছে যে রাজ্যের প্রতিটি হাসপাতালে ন্যূনতম সেফটি নেই। উনি একজন চিকিৎসা, মানে কর্তব্যরত চিকিৎসক, উনিও খুব ভালো বলতে পারবেন। ন্যূনতম, আমার বাড়ি উলবেড়িয়াতে, তো ওই উলবেড়িয়া হাসপাতালের এক্সাম্পল আমি দিতে পারি, একটা সিসিটিভি ক্যামেরা, সন্ধ্যেবেলা একটা ন্যূনতম আলো পর্যন্ত থাকে না। ওই এলাকায় বসে যদি কেউ দুষ্কৃতি করে, দুষ্কৃতিকারী যদি আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, কেউ যদি মদ্যপান করে, কেউ যদি একজন মহিলার গায়ে হাত দেয়, সেটা পর্যন্ত দেখার কেউ নেই। সমস্ত চত্বর অন্ধকার হয়ে থাকে, সমস্ত হাসপাতালে একই অবস্থা। আর এগুলো পুরোপুরি হয় শাসক দলের মদতে, কারণ যারা এই হাসপাতালগুলোতে কাজ করছেন তারা সম্পূর্ণরূপে তৃণমূলের এই সিন্ডিকেট নেক্সাসের অংশ। আর সন্দীপ ঘোষ, আমি তো বারবার একটা প্রশ্ন নিয়ে উত্তর দিচ্ছেন না কেন? সন্দীপ ঘোষকে আজ পর্যন্ত স্বাস্থ্য ভবন কেন ইয়ে করেনি, তাকে বদলি করেছে বারবার কেন? এই অভিযোগ ওঠার পর আপনি বলুন সকাল থেকে রাত অবধি তাকে জেরা করছে, অ্যারেস্ট করছে না কেন? সিবিআই অ্যারেস্ট করছে না কেন? সিবিআই তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সকালবেলায় ডাকে আর রাত্রিবেলায় ছেড়ে দেয়। আমাদের তো দাবি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছে যে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করতে পারছে না কেন? তাহলে
তাহলে সিবিআই অ্যারেস্ট করতে পারছে না কেন? আমি তো এই প্রশ্ন করছি। না ছেড়ে দেয়, ছেড়ে দেবে, অনুব্রতকে ছেড়ে দেবে, তারা তো আইন এখনো প্রমাণ করতে পারেনি, এখনো প্রমাণ করতে পারেনি। আচ্ছা, আমি ডাক্তার তালুকদারের কাছে আসবো। আরো বেশ কিছু অভিযোগ ডাক্তার তালুকদারের ছিল। শুনুন, আলোচনা বিভিন্ন দিকে ছড়িয়ে লাভ নেই। এখন যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা প্রথমে বুঝতে হবে। এটা কোনো তৃণমূলের আন্দোলন নয়, এটা সিপিএমের আন্দোলন নয়, এটা বিজেপি বা কংগ্রেস কারোর আন্দোলন নয়। এই আন্দোলনটা আমরা জুনিয়র ডাক্তাররা, ছাত্রছাত্রী আমরা আন্দোলনটা করছি। কোনো আন্দোলন রাজনৈতিক, মানে এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই, কিন্তু কোনো আন্দোলন রাজনৈতিক হয় না, অরাজনৈতিক হয় না। আমরা এই ছাত্র রাজনীতির বিরোধিতা কিন্তু করিনি, যদি কেউ বুঝতে ভুল করে থাকেন। আমার আগের বক্তব্যে আমি আবারও বলছি, আমরা ছাত্র রাজনীতির বিরোধিতা করি না। আমাদের দেশে ছাত্র রাজনীতির সূচনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ছাত্র ইউনিয়ন তৈরি করেছিলেন। তারপরে আমাদের দেশে আমরা আরও যাদের পেয়েছি, হ্যাঁ, ভগৎ সিং, মাস্টারদা, আমরা রাজনীতি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি নির্দিষ্টভাবে ডক্টর তালুকদার, আমি নির্দিষ্টভাবে অভিযোগগুলো জানতে চাইছি। অবশ্যই আমরা শুরু থেকে একটা কথা বলে আসছি যে রাজনীতি যারা করেন তারা রাজনীতি করছেন, কিন্তু আমাদের ফোকাস একটাই থাকবে যে ঘটনা আরজি করে ঘটে গেছে তার বিচার আমরা চাইছি। সিবিআই তদন্ত করছে, সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে, কিন্তু এর পাশাপাশি সার্বিকভাবে যে অভিযোগগুলো উঠে আসছে, আরও যে অভিযোগগুলো যেগুলো আমি বলছিলাম এর আগে, যে সেখানে হচ্ছে যে শাসক দলের যে ছাত্র সংগঠন তার সাথে থাকলে যেমন তারা পরীক্ষা পাশ করিয়ে দেওয়া, পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া, এমনকি পরীক্ষা হলে ঢুকে সিসিটিভি বন্ধ করে টুকলি সাপ্লাই করা পর্যন্ত তারা করে। তৃণমূলের দাদারা এসে, সেখানে তৃণমূলের যারা আছে তারা এসে টুকলি সাপ্লাই করবে, তারা সিসিটিভি বন্ধ করে দেবে, এই করে পরীক্ষা চলে। পরীক্ষার 3 ঘন্টা পরীক্ষার সময়, পরীক্ষা হলতে সবাই বেরিয়ে যাবে, আবার খাতা দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লেখার সময় দেয়, এই চলে। তারপরে থাকে সময় পেরিয়ে যাওয়ার পরেও লেখা চলছে, সময় পেরিয়ে যাওয়ার পরে বাকিরা চলে যাবে, তারা বসে লিখবে। আপনারা দেখেছেন টাকা দিতে হয়, টাকা দিতে হয়, অবশ্যই টাকা দিতে হয়। কিছুদিন গত বছরই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এই টাকা দেওয়া নিয়ে অভিযোগ করেছিল, 15,000 টাকা 20,000 টাকা করে দিতে হয় পার পরীক্ষা, একটা সাবজেক্টের জন্য। তারপরে আছে যে মোটামুটি ভাবে আমি যদি ঢুকে যাই ডাক্তার, মানে ওই ইয়েতে টাকা পয়সাতে আমি ডাক্তার হয়ে যেতে পারবো, একদম যাই, মানে তাই এরকম একটা সিস্টেম দাঁড় করে করিয়েছেন এতদিন ধরে। আমরা এইটাকেই ভাঙতে আছি। আমরা চাইছি যে এই সিস্টেমকে যদি না ভাঙা যায়, তাহলে আমরা যে সেফটি সিকিউরিটির কথা বলছি, এই সেফটি সিকিউরিটি কেবল দুটো সিসিটিভি বসিয়ে কয়েকটা সিকিউরিটি গার্ড দিয়ে আসবে না। যদি না এই ভেতর থেকে যারা এই মেডিকেল সিস্টেমটাকে, যারা এটা ক্রিমিনালাইজেশন করছে, তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাদেরকে যদি আমরা শাস্তি না দিতে পারি, তাহলে আমাদের সেফটি সিকিউরিটির এই বাইরে থেকে দুটো সিসিটিভি বসিয়ে আসবে না। আমরা এর সাথে আরও, আপনারা দেখেছেন যে এই বছরই যে হাউস স্টাফশিপ নিয়ে যে কীভাবে হবে তার একটা নতুন একটা নিয়ম তৈরি করেছে স্বাস্থ্য ভবন। সেখানে তারা এই যে অনার্স পাওয়া তার উপর জোর দিয়েছে, এবং সেখানে তারা একটা যেটা এতদিন ছিল না, যে সেখানে একটা তারা ইন্টারভিউ চালু করছে, এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যে টিএমসিপি যারা করে, সেই টিএমসিপি যারা করে তারাই একমাত্র দেখা যাচ্ছে সেখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছে, বাকিটা কোনো নাম্বারই পাচ্ছে না। এবং এখানেও আরজিকর স্যার বর্ধমান মেডিকেল কলেজে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে, যে সেখানে টাকা দিয়ে হাউস স্টাফশিপের জন্য টাকা দিয়ে তারা হাউস স্টাফ সিট পেয়েছে, এরকম হয়েছে। আরজিকর মেডিকেল কলেজেই ঘটেছে, একজন হাউস স্টাফশিপ প্রার্থী তাকে হচ্ছে সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করায়, সেইটার বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য তাকে তার হোস্টেলের সামনে তৃণমূলের গুন্ডা ধরে পিটিয়েছে, হুমকি দিয়েছে, এই জিনিস ঘটেছে। ফলে এইটা একদম মেডিকেল শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার একদম গোড়া থেকে। মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, একদম তো মমতা বন্দ্যোপাধ্যায় না পাল্টালে স্বাস্থ্য দপ্তর এই ঘুঘুর ভাষা ভাঙবে না। সবাই মমতার ছত্রছায়ায় বড় হয়েছে। তাহলে সৈকত ফাইনালি ঘুরিয়ে বিজেপি যেটা বলছে যে মমতার পদত্যাগ চাই, এই মমতা ব্যানার্জিকে দেখে দুঃস্বপ্নের যে রাজনীতি সেইটা বাইরে বেরোতে পারলেন না। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ নাগরিকরা আন্দোলনের মধ্যে থেকে এই কথা ওঠেনি। 14 তারিখ রাত্রে আন্দোলনে আমি হেঁটেছি, আমি দেখেছি কি বলেছিল, কিন্তু আমি দেখেছি কি বলেছিল সাধারণ মানুষ। বিজেপি এই আন্দোলনে ঢুকতে পারছিল না, তারা একটা ক্যালস করে ঢোকার চেষ্টা করছে। না, আমাদের সুবিধা নেই, আমরা সেটাই বলছি যে এই আন্দোলন জনগণের আন্দোলন, বিজেপি সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে, সেটা অন্য প্রশ্ন। ভাই অর্ণব যেটা বললো যে প্রত্যেকটা কলেজে এত কিছু হচ্ছে, আমি একটা কথাই জানতে চাইছি ভাইয়ের থেকে যে এইটা যদি সমস্ত মেডিকেল কলেজে, ও 2-3টে মেডিকেল কলেজের নাম করেছে, 33টা মেডিকেল কলেজের মধ্যে, ধরে নাও তোমার কথা, আমার বক্তব্য হচ্ছে সেইটা আজকে আরজিকরের মতো একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে, সেইটাকে কেন্দ্র করে এই কথাগুলোকে তুলে এনে এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমার বক্তব্য, যদি মনে হয় যে সমস্ত জায়গাতেই এটা ঘটছে, তাহলে সেই প্রতিবাদের স্বরগুলো আগে ওঠেনি কেন? তাহলে কি সেটা ঘটছে নাকি আজকের দিনে এই
আন্দোলনকে আরো বড় করে তোলার জন্য রং চড়ানো হচ্ছে, বাকি জিনিস জড়িত। আমরা বলছি যে ঘটনা ঘটেছে তার বিচার চাই, তার শাস্তি চাই, তার সঙ্গে বিভিন্ন বিষয় জুড়ে দিয়ে একটা স্নোবল এফেক্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে না। তো আমার শুধু এইটুকু প্রশ্ন থাকে। শুনুন, এই আপনারা বলছেন আওয়াজ উঠছে না, শুনুন শুনুন শুনুন, পাল্টে দিলে তো এই আওয়াজ আগে উঠেছে, সেটা অলরেডি ডিসি সেন্ট্রাল অলরেডি ক্লারিফিকেশন দিয়েছে প্রেস কনফারেন্স করে, প্রেস কনফারেন্স করে ইন্দিরা মুখার্জি সিবিআই দেখছে যা যা চেঞ্জ হয়েছে, সিবিআই তো সব নোট। আমরা করি মেডিকেল কলেজে কদিন আগে ঘটে একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে এই তৃণমূল বিজেপি দরজা আপনারা করবেন না, অলরেডি ছাত্র সমাজ যাচ্ছে, এটা আপনারা জেনে রাখুন। মেডিকেল কলেজে গত কয়েক মাস আগে আমাদেরই একজন ইন্টার্ন, আমাদেরই একজন ব্যাচমেট ছাত্রী, তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সে কমপ্লেন করে, এবং সেই কমপ্লেন যেমন মানে কলেজ কর্তৃপক্ষ যা করে, একটা কমপ্লেন কমিটি বানিয়ে দেয়, তার তদন্ত করে, তদন্ত চলবে এই করতে। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? অভিযোগটা ছিল একজন অর্থোপেডিক একজন পিজিটির বিরুদ্ধে। আচ্ছা, তো সেই চলতে থাকে, এই চলতে যত সময় যায় তত বিষয়টা ডাইলিউট হয় এবং শেষমেশ তার ধামাচাপা দিয়ে দেয়, এই জিনিস চলে। ফলে আওয়াজ আগে ওঠেনি, এই জিনিস নয়, আওয়াজ ওঠে এবং আওয়াজটা উঠছেও না। ডক্টর বিশ্বাস শুনুন, এবং আমরা যাচ্ছে, আমরা শুনুন কিছু ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা নয়, সবগুলোকে একসঙ্গে জুড়ে দেওয়া যায় না। যখন ধর্ষণের ঘটনা আপনি বলছেন, প্রসঙ্গক্রমে আপনি হাতরাস টেনে আনছেন, উন্নাও টেনে আনছেন, বিচ্ছিন্ন ঘটনা বলে কোনোটাকে তো দাগিয়ে দেওয়া যায় না এভাবে। না, আমি তো সার্বিক সমস্যা যে এই ঘটনার সঙ্গে এখন আমরা আলোচনা করছি কি নিয়ে, আর আপনি সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের সমস্যার কথা বলছেন, কিন্তু তন্ময়দা আজকে যারা এই জি 24 ঘন্টায় আলোচনা দেখছেন তারা ভাবছেন যে ডাক্তারের কাছে আমরা বিশ্বাস করে যাই, কি গ্যারান্টি আছে ওই ডাক্তার ওই রকম ভাবে সিসিটিভি বন্ধ করে 4 ঘন্টা এক্সট্রা পরীক্ষা দিয়ে টুকে পাস করেন, তার কি গ্যারান্টি আছে? এটা গোটা ডাক্তারদের প্রতি সন্দেহের অবকাশ তৈরি করে। কিছু বললে তো হবে না, একটার পর একটা ঘটনা যদি আমরা বলতে থাকি এটা সিসিটিভি বন্ধ হয়ে গেছে, তারপরে চুরি করা হচ্ছে, তাকে ডাক্তারি পরীক্ষাতেই বসতে দিচ্ছে না, অলরেডি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এরকম একটার পর একটা অভিযোগ যদি আসতে থাকে, সেই অভিযোগগুলোকে তো সাবস্টেন্সিয়েট করতে হবে। আমি ডক্টর বিশ্বাসের কাছে এই জায়গাতেই যাব, যদি না হয় ডক্টর বিশ্বাস অভিযোগ চলতে বিশ্বাস গোটা বিষয়টাই ডক্টর তালুকদার দাবি করছেন এবং যা অভিযোগ পড়ুয়ারা করছেন তার ভিত্তিতে। যদি এই পরিস্থিতি থেকে থাকে, আমি দাবি করছি না যে এই পরিস্থিতি, যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে জুনিয়র ডাক্তাররা যে সিস্টেম বদলের দাবি করছেন, যে সার্বিক নিরাপত্তার দাবি করছেন, এটা তো যুক্তিযুক্তই। এবং সেক্ষেত্রে যে আপনি কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলছেন, এক্ষেত্রে তো গোটা বিষয়টা একটু ক্ল্যাশ করে যাচ্ছে না? আমি কর্মবিরতি তখনই তুলতে বলছি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবং মুখ্যমন্ত্রীকে জানানো হোক যে করাপশনটা কোন লেভেলে গেছে, যে অনার্স নিয়ে টাকা মানে টাকা নিয়ে অনার্স পাওয়াচ্ছ, অনার্স টাকা নিয়ে পাশ করাচ্ছ, এই পরিস্থিতি ডাক্তারিতে নেমেছে। এরপর এইসব আলোচনা শুনলে সাধারণ মানুষ ডাক্তারদের বিশ্বাস করবে না। কারণ জুনিয়র ডাক্তার যারা আছে তারা 4 বছর পরেই প্র্যাকটিস করতে বসবে, তখনই সন্দেহ জাগবে লোকে, একটা ভুল হলেই যে এ নিশ্চয়ই টুকে পাস করছে। দ্বিতীয়ত হচ্ছে নিচেও আমরা দেখছি চোর জোচ্চোররা ঢুকছে। এরপর যেটা হচ্ছে, এখানেও যদি চোর জোচ্চোররা ডাক্তারি করতে বেরোবে, ডাক্তারিটা এত সহজ নয়। কয়েকদিনের মধ্যেই রোগীরা বুঝে যাবে যে এ কি ধরনের ডাক্তার। কিন্তু চুরি করে আপনি ডাক্তারিটা পাস করবেন কি করে? পেশেন্টের সামনে আপনি বই খুলে দেখবেন, ঘটনায় ধরা পড়ে যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে এগুলো জানানো হোক, উনি যদি ওনার কাছে ব্যাপারটা অজ্ঞাত যদি থাকতো, তাহলে এই বিষয়টা জানাক ছাত্ররা এবং কাজে ফিরে যাক, সুরক্ষার বিষয়টাও তুলুক, আর এই চুরিটাও তুলুক। এই চোরদের দিয়ে ছাত্র সমাজ হয় না, এরা ছাত্র নয়। কিন্তু একটা রাজনৈতিক নোংরামির থেকে আরেকটা রাজনৈতিক নোংরামোর উত্তর নয়। 4-5 জন ডাক্তার আছে যারা রাজনীতি করছেন এটা নিয়ে, তাদের মুখগুলো আপনারাও জানেন, বারবার তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা, কাজে তাদের সবাইকে ফিরতে হবে। কর্মবিরতি করে তো ছাত্ররাও তো নষ্ট করছে সময়। এই জায়গায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সমস্যার সমাধানটা হোক।
আচ্ছা, আমি আমার আরেকটা বিরতির সময় গেলে বিরতির পরে অবশ্যই আসবো, এবং যে প্রশ্নটা আমরা রেখেছিলাম সাধারণ মানুষের কাছে রেখেছিলাম যে একটা সার্বিক প্রশাসনিক অব্যবস্থায় কি এই কর্মবিরতির দিকে এই জুনিয়র ডাক্তারদের আরও বড়সড় আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে? আরজিকর কাণ্ড তো রয়েছে, তার উপরে ভিত্তি করে এই সার্বিক একটা আন্দোলন, এই প্রশ্ন রেখেছিলাম। আপনাদের মতামত দেখাবো, বাকিদের কথা শুনে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আমরা সরাসরি যে প্রশ্ন রেখেছিলাম যে সার্বিক স্বাস্থ্য প্রশাসনের অব্যবস্থায় কি আরও বড়সড় আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে কিনা, এই আরজি করের ঘটনা সামনে আসার পর যা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে, এই প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম। অধিকাংশ ক্ষেত্রেই যে উত্তর এসছে তা কিন্তু তন্ময়দার ক্ষেত্রে খুব একটা স্বস্তিসূচক নয়। ফলে এই একই প্রশ্ন প্রত্যেকের কাছে রাখবো, খুব সংক্ষেপে সবার কাছে উত্তর চাইবো। তন্ময়দাকে দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে, যে কোনো জায়গায় যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে বা যে অভিযোগগুলো আসছে, তাহলে সেই অভিযোগগুলো নিশ্চিতভাবে প্রশাসনের কাছে এলে প্রশাসন খতিয়ে দেখবে, এবং আমি মনে করি তার নিরপেক্ষ তদন্ত হবে। এবং কোনোভাবেই ডাক্তার সমাজ বা যে কোনো ছাত্র সমাজ তারা তাদের যে মোরাল ভ্যালু সেই জায়গাটা হারিয়ে ফেললে ছাত্র সমাজের তারাই সমাজের ভবিষ্যৎ, তাহলে সমাজ কোন দিকে এগোবে এটা একটা বিষয়। সুতরাং তারাও তাদের মতো সচেতন হবে বলেই আমার মনে হয়। এটাও দেখা উচিত না যে সিস্টেমটা এমন হওয়া উচিত নয় যাতে মোরাল ভ্যালু কেউ হারিয়ে ফেলতে বাধ্য হয়। না, সিস্টেম দুটোভাবে তৈরি হয়, এটা আজকে আর সময় নেই, কখনো আলোচনার অবকাশ থাকলে করা যাবে। দুভাবে তৈরি হয়, একটা নিজস্ব ভ্যালু, মোরাল ভ্যালু, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন জোর করে একটা লেভেল অবধি করতে পারে, কিন্তু নিজস্ব মোরাল ভ্যালুটাও একজন সমাজের মানুষ হিসাবে আমরা উপেক্ষা করতে পারি না। আমার নিশ্চিতভাবে আবার বলছি, শাসক দলের প্রতিনিধি হিসাবে এখানে বলে যাচ্ছি, যদি কোথাও কোনো জায়গা থেকে বিশেষ কমপ্লেন পাওয়া যায়, নিশ্চিতভাবে প্রশাসন নিরপেক্ষভাবে যাতে তদন্ত করে সেই বার্তা যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, সাথী। দেখুন, মানুষ আন্দোলন কখন করে? যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে চিকিৎসক সমাজ সবাই বুঝতে পারছে এই যে সিস্টেমটা পুরো পচে গেছে, ধসে গেছে। বারবার একটা কথা বলছে, মুখ্যমন্ত্রীকে জানানো হোক। বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন আরজি করে কি হচ্ছে না হচ্ছে, কারণ এর আগে একাধিকবার আক্তার আলী যিনি ছিলেন তিনি বারবার অভিযোগ করেছেন, তাকে বদলি করে দেওয়া হয়েছে, কিন্তু এই সন্দীপ ঘোষ থেকে গেছেন। যাই হোক, মরাল ভ্যালুর কথা বলছিলেন, আমার খুব ভালো লাগলো, মানে তৃণমূল দাদার মুখে মরাল ভ্যালু শুনে খুব ভালো লাগলো আর কি। আসলে মরাল ভ্যালু কাদের দরকার? যারা জুনিয়র ডাক্তার আজকে ন্যায়ের জন্য বসে আছেন তাদের মরাল ভ্যালু দরকার, নাকি ওই ডাক্তাররা যারা টাকার বিনিময়ে পাশ করছে, যারা টাকার বিনিময়ে প্রশ্ন কিনছে, যারা টাকার বিনিময়ে ছাত্রদেরকে পাশ করিয়ে দিচ্ছে এবং হাউস স্টাফ পাইয়ে দিচ্ছে, তাদের মরাল ভ্যালু দরকার? সেই তৃণমূল নেতাগুলোর মরাল ভ্যালু দরকার? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে আজকে নিশ্চয়ই সাধারণ মানুষদের মনে ওই প্রশ্নটা হবে যে এরপর সরকারি হাসপাতালে রাখছি এই তৃণমূলের লোক না এই সাধারণ মানে একদম পড়াশোনা করে উঠে আসা? কারণ এই যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্যের সমস্ত ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আজকে টিচারদেরকে লোকে মনে করছে যে ইনি আদৌ একদম এসএসসি দিয়ে পাওয়া, তো এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে এর সম্পূর্ণরূপে দায় তৃণমূল সরকারের এবং সম্পূর্ণরূপে দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাস্তায় স্কুলের শিক্ষকরা গেলে প্রথমেই প্রশ্ন করছে 11-র পর যদি চাকরি পায় তাহলে টুকে পাস করেছে। মহিলারা রেপ্ট হলে রাস্তায় লোকজন বলা বলি করছে নিশ্চয়ই মহিলাটির চরিত্রের দোষ ছিল। সিভিক ভলেন্টিয়ারকে দেখলে পাবলিক ভয় পাচ্ছে, সিভিককে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে অলরেডি ভিলেন বানানো হয়েছে, পুলিশের বাড়ির লোকেরা তারা সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করছেন। ডাক্তারদের অভিযোগ সামনে আসছে টুকে পাস। আর গোটা দেশের চিত্র তো বিজেপি যা করে দিয়েছে, নিট কেলেঙ্কারি, তারপর ডাক্তার হওয়া মানে এখন বিপজ্জনক, কেরিয়ার শেষ করে দেবে। এই সব সেক্টরগুলো কেরিয়ারটাকে 12টা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি লিখে রেখে দিন, এই রাজ্যের সরকার কিংবা দিল্লির সরকার যারা ডাক্তারি পরীক্ষা, ডাক্তার প্রফেশনটাকে ব্যবসা বানিয়েছে, তাদের প্রতিবাদী আন্দোলন এই দুই সরকারের কেরিয়ারটাকে শেষ করে দেবে। ডক্টর বিশ্বাস, পরিষ্কার কথা হচ্ছে সময় হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি চিকিৎসকের সাথে কথা বলে কর্মবিরতি এবার ওঠানো। এবার বাস্তবটা বুঝতে হবে। চিৎকার করে আওয়াজ করে রাস্তায় হেঁটে বিষয়টা সিবিআই এর কাছে, এবার সিবিআই কে চাপ দাও বা কোর্টে যাও, তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে একটা কিছু পাই। আমরা উত্তরটা এখনো পাইনি, উত্তরটা চাই। দেখুন, আমি শুধু একটা কথাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা একদিনে এইভাবে ঘটা সম্ভব নয়, এই পর্যায়ে ঘটা সম্ভব নয়। বহু মানে দিনের পর দিন মেডিকেল কলেজগুলোতে যে ঘটনাগুলো ঘটে, যে সিস্টেমেটিক ফেলিওর, যে অভিযোগগুলো ওঠে, সেই অভিযোগগুলো যদি দ্রুত তদন্ত করে তার সমাধান করা হয়, দোষীদের শাস্তি দেওয়া হয়, তাহলে এই জিনিস করতে পারতো না। অলরেডি আমরা দিদি বলেছে যে আক্তার আলী তিনি যে অভিযোগ করেছিলেন, যে অভিযোগ 2021 সালে জমা পড়েছিল, মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছিল, তা সেই জিনিসকে তার সিট গঠন করতে 2024 সালে এসে কেন করতে হয়? সেটা কি তখন করা সম্ভব ছিল না? ফলে এই যে অভিযোগগুলো উঠছে, বিভিন্ন সময় ওঠে, এইগুলো দ্রুত নিষ্পত্তি দরকার। এই দ্রুত এই
অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমাদের ছাত্রদের আমরা কাজ ফেলে পড়াশোনা ফেলে আন্দোলন করতে হবে, এটা করতে হবে কেন? এটা সভ্য দেশে এটা তো খুব স্বাভাবিকভাবে হওয়া দরকার ছিল, খুব স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল। এটা হচ্ছে না বলেই আজকে আমাদের এটা করতে হচ্ছে। ফলে যতদিন পর্যন্ত না আমরা সুবিচার পাচ্ছি, যতদিন পর্যন্ত না এই যে যত যে লুপ হোলস রয়েছে, যতদিন পর্যন্ত না যারা কলেজে থ্রেট দিয়ে বেড়ায়, কলেজে যারা ভয় দেখায়, তাদের আমরা শাস্তি দেখছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যাক, শুধু ডাক্তারবাবু এসএসকে মেডিকেলে এসএফআই বা বামপন্থী ইউনিয়ন কোনোদিনই ছিল না, এই সিস্টেমের ব্যাপারটা আমরা জানতাম না, এটা মানে শুনছি এখন আর কি, সেটাই মানে আমরা জানতাম না ভিতরের ব্যাপারটা। আপনারা যে শুধু মেডিকেল কলেজ কেন, মেডিকেল কলেজ আরো অন্যান্য একদম কলেজে আমাদের অনেক অভিযোগ আছে, মেডিকেল কলেজে আমরা জানতাম ছিল, হ্যাঁ সরকার ছিল, ইউনিয়ন চালাতো একটা বামপন্থী সংগঠন আর একটা রাজনৈতিক সংগঠন। আমরা জানতাম এই দরজা এখন তো লাভ নেই, এই দরজা এখন তো লাভ নেই। না, অনেকেই অনেক কিছু জানে, যেমন আমি উত্তরাখণ্ড জানতাম না, কালকে জানলাম, আজকে সত্যি জানলাম। এই যে ছাত্র সমাজের মিছিলে হাঁটা একজন এই কথা না বলে রেপ করেছে, এই কথা বলে নেতা বলে পরিচিত, এটা সামাজিক একটা ব্যাধি, সরকারের বিরুদ্ধে আন্দোলন দূর হবে। রাজনৈতিক দলাদলি অভিযোগ পাল্টা অভিযোগ করে কোনো লাভ নেই। বিজেপি যদি মনে করে এই সুযোগে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করবে, এটা হবে না। নাগরিকরা রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে। না, সামাজিক ব্যাধি নিয়ে তন্ময়দা কেউ মানে এটা কেউ দ্বিমত নেই যে সামাজিক ব্যাধি নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একটা সিস্টেমেটিক ফেলিওর দিকে বিষয়টা যায় এবং অভিযোগ ওঠে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, আমার মনে হয় কোথাও গিয়ে একটা সার্বিক একটা খোলা আলোচনার জায়গা রাখা উচিত এবং কোথাও গিয়ে গোটা বিষয়টা যে কেন আজকে ছাত্রদের রাস্তায় বসতে হচ্ছে, কেন কর্মবিরতি এত দীর্ঘায়িত হচ্ছে, এটাও কিন্তু ভাবার সময় এসেছে এবং এটা আমার মনে হয় শাসক দলকে অবশ্যই ভাবতে হবে, তাদের দিকে বারবার অভিযোগের আঙুল না তুলে। যাদের হাতে আছে এখন তাদের কাছে দাবিটা করতে হবে, সেটাই সমস্যা। সমস্যাটা হচ্ছে এখন সিবিআই এর হাতে, তদন্ত চাই, এর সাথে সাথে কিন্তু আরো বেশ কিছু দাবিও আছে, আরো বেশ কিছু দাবিও আছে। সিবিআই অভিযান হবে, বিজেপি কেও ছাড়া হবে না, সিবিআই কে যারা চালায় তাদেরকেও ছাড়া হবে না যদি এই তদন্তের কিনারা না হয়। ধন্যবাদ। কারণ সমস্ত মানুষের এখন বিচার চাওয়া উচিত যে কি হতে চলেছে, সেটা আমরা অবশ্যই চাই। যেটা ডক্টর বিশ্বাস বললেন আমি একমত যে কি হয়েছে, এবার উত্তরটা আমরা জানতে চাই। আমরা অবশ্যই চাইবো যাতে এই যে অভিযোগগুলো উঠছে, গুরুতর অভিযোগ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, সেইগুলো যে সামনে এসে গেছে আরজিকর ঘটনার প্রেক্ষিতে, সেটা অবশ্যই এইবারে স্যানিটাইজ হোক, প্রশাসন ভালো করে খতিয়ে দেখুক। কিন্তু দিনের শেষে অবশ্যই যে দাবি প্রত্যেকের সাধারণ মানুষের দাবি এক, দফা এক, আরজিকর বিচার পাক।